নমস্কার। অল্প অল্প ছোট গল্প সিরিজের আজকের সন্ধ্যের আমাদের গল্প শ্রী অদৃশ বর্ধনের সৃষ্টি গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্রর সালমান সাহেবের সিন্ধুকলুট। সালমান সাহেব কিন্তু মোটেই সাহেব নন, খাঁটি বাঙালি। উদ্বাস্তু হওয়ার পর মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গোটা পৃথিবীটাকে একাধিকবার চরকি পাক মেরেছেন জাহাজে চেপে। পাক্কা 6 ফুট লম্বা, টকটকে ফর্সা, মাথার চুল একটু পাতলা হয়ে এলেও তিনি যে এই 60 ঊর্ধ্ব বয়সেও প্রচণ্ড প্রাণশক্তির আধার, তা ফেটে ফুটে বেরিয়ে আসতে চায় ঈষৎ ধূসর চোখের চাহনি, শক্ত নাকের পাটা আর কঠিন ঠোঁটের ভঙ্গিমায়। বিশাল জাহাজে আধিপত্য করেছেন, মহাসাগরদের মাথায় নেচে নেচে বেরিয়েছেন। অবসর নিয়েও তিনি জীবনী শক্তির অপচয় বরদাস্ত করতে পারেন না। তাই গ্রেট আটলান্টিক স্যালমন মাছেরা নিহত হয়ে চলেছে কেন, এই হত্যা রহস্যের তদন্তে মেতে গেছেন। কলকাতায় থাকলেই আসতেন আমাদের রবিবাসরীয় আড্ডায়। আটলান্টিক স্যালমন কাহিনী যে নিছক মার্ডার মিস্ট্রি নয়, হিত কাহিনীও বটে। তা তার অ্যাডভেঞ্চারময় জীবন কাহিনী শুনিয়ে আমার মতো এই ঘরকুনো লেখক বাঙালির মগজে ঢুকিয়ে দিয়ে যেতেন। আটলান্টিক স্যালমনদের মার্ভেলাস জীবন প্রবাহ শুনিয়ে আমাদের নিঃশ্বাস রোধ করে রাখতেন। বলতেন, না মাছ তো নয়, যেন ম্যাজিক বুলেট। ডিম পাড়ে 7,000, নোনা জলে গিয়ে টিকে যায় মোটে 3টে থেকে 5টা। আটলান্টিকের দুদিক থেকে ওরা ছুটে যায় গ্রিনল্যান্ডের জলে। সেখানে এক বা একাধিক শীত কাটিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধু গন্ধ শুঁকে ফিরে যায় যে যার জন্মস্থানে। ওদের পথ দেখায় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, চাঁদ, সূর্য আর তারাদের অবস্থান। যেখানে থাকে সেখানে গায়ের রঙও পাল্টে নিতে পারে, কখনো কালো, কখনো ঝকঝকে। বৃহত্তম আটলান্টিক স্যালমনদের ওজন 25 কিলোগ্রাম তো বটেই। এত গল্প ডিটেকটিভ ইন্দ্রনাথ রুদ্রের বৈঠকখানায় বসে বলতেন আর হো হো করে হাসতেন। আমিও ডিটেকটিভ, সায়েন্টিফিক ডিটেকটিভ। আপনারা ডাঙার মিস্ট্রি সলভ করেন, আমি সলভ করতে চাই সমুদ্রের মিস্ট্রি। তারপর লিখব এমন একটা ডিটেকটিভ স্টোরি যা মাথা ঘুরিয়ে দেবে দুনিয়ার মাছ খেকোদের। কিন্তু তার আগেই মাথায় চোট পড়ল ভদ্রলোকের, পরপর 3 বার, নিজের ঘরে। সেই সঙ্গে লুট হয়ে গেল সিন্দুক ভর্তি টাকা। সেই কাহিনী শুরু হোক এবার। শুধু আমরাই ওকে সালমান সাহেব বলে ডাকতাম, কিন্তু উচ্চবিত্ত মহলের ওর বন্ধুরা ওকে বলতেন শ্যান্নাল সাহেব। পূর্ববঙ্গের জমিদারি রক্ত ধমনীতে ছিল বলেই অমন চেহারাখানা আর দুর্জয় সাহস পেয়েছিলেন। আর এই অতি অভিজাত রক্তের সংকেত উপেক্ষা করতে পারেননি বলেই দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চলের ফ্ল্যাট কালচার সহ্য করতে পারেননি। বহুতল ভবনের বিশাল অ্যাপার্টমেন্ট ছেলেকে দিয়ে নিজে কিনেছিলেন বেলেঘাটার নিরালা অঞ্চলে বাগান ঘেরা একটা দোতলা বাড়ি। এককালে যা মুখরিত হয়ে থাকত নৃত্যময়ী ললনাদের নূপুর নিক্কণে। সালমান সাহেব কিন্তু ওই পাঠশালায় পড়েননি। বিয়ে একটা করেছিলেন বটে, সহধর্মিনী স্বর্গে চলে গেলে মর্তের কোনো অপসরীদের আর পাত্তা দেননি। তাকে দেখলে, তার কথা শুনলে সত্যি মনে হতো যেন স্বয়ং শিব ঠাকুরের সঙ্গে কথা বলছি। বিশাল বাড়িটার মস্ত নাচঘরে বানিয়েছিলেন স্যালমন মিউজিয়াম। মোটা কাচের মস্ত অ্যাকোয়ারিয়ামে ভাসিয়ে রাখতেন বিশাল দেহি স্যালমনদের। জীবন্ত নয়, আসল নয়, কাঁচ আর পাথর দিয়ে গড়া। অলোক শিল্পীকে দিয়ে এমন আলোর ম্যাজিক সৃষ্টি করে যেতেন যে মনে হতো নকল নয়, আসল স্যালমন ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে। রিমোট কন্ট্রোল দিয়ে চলমান রাখতেন স্যালমনদের। কোথাও দেখা যেত শিল মাছ তাদের ঠুকরে খেতে যাচ্ছে, কোথাও জল ছেড়ে লাফিয়ে উঠে ঝকঝকে স্যালমন জলেই গোঁত খাচ্ছে। এরকম আশ্চর্য মিউজিয়াম কলকাতা শহরে কেন, এই ভারতের কোনো শহরে নেই। আমাদের এই গল্প কিন্তু মিউজিয়াম নিয়ে নয়, মিউজিয়ামের মাথা যিনি তার মাথা নিয়ে। পরপর 3 বার শিশে ভর্তি ঝাঁটার হ্যান্ডেল দিয়ে মাথায় মারার ফলে তার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল।
প্রাণে বেঁচে গেছিলেন বটে, কিন্তু সিন্ধুক থেকে উধাও হয়েছিল কড়কড়ে 50 লক্ষ টাকা। বেলেঘাটায় সুভাষ সরোবরের ধারে ইন্দ্রনাথের বাড়ি থেকে তার একদা নাচমহল বাড়ি বেশি দূরে নয় বলেই রবিবার হলেই সকালবেলা হাওয়া খেতে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসতেন, আর সমুদ্রের গল্পের হাওয়া দিয়ে আমাদের মগজের কোষগুলো থেকে কলকাতার হাওয়া তাড়িয়ে দিয়ে ফের হাওয়া হয়ে যেতেন। এইরকম এক রবিবারে গল্পের টানে আমি আর কবিতা ইন্দ্রনাথের সাদামাটা বাড়িতে পৌঁছে গেলাম। তন্ময় হয়ে খবরের কাগজ পড়ছে বন্ধুবর, আর হাতের কাছে রেখেছে টেলিফোন যন্ত্র। আমরা বাড়ি কাঁপিয়ে বাড়িতে ঢুকেছি, অথচ ইন্দ্রনাথ একটুও না কেঁপে কাগজ পড়ে যাচ্ছে দেখে অবাক হয়েছিলাম। কবিতা যখন ওর সানানো জিপখানা চালাবে কিনা ভাবছে, ঠিক সেই সময় ইন্দ্রনাথ চোখের সামনে থেকে খবরের কাগজটা নামিয়ে রেখে উত্তেজনা ঠাসা গলায় বলল, কি আশ্চর্য! অজাত শত্রুর মাথায় ডান্ডা, 50 লাখ উধাও। বলেই কাগজখানা গছিয়ে দিল আমার আর কবিতার হাতে। নিজে তুলে নিল টেলিফোনের রিসিভার। ফলে আমাদের হরপার্বতীর 4 চোখ রইল বটে কাগজের দিকে, কিন্তু 4 কান রইল টেলিফোনে ইন্দ্রনাথ যা বলছে সেই দিকে। আমরা শুনতে পাচ্ছিলাম ইন্দ্রনাথের একতরফা কথা, পরে শুনেছিলাম ও তরফের কথা। যেহেতু গল্পকে খোঁড়া করে রাখলে গল্পকারকে পূর্ণাম নরকে যেতে হয়, সেই ভয় দুতরফের কথাই নিচে তুলে ধরছি। হ্যালো জয়ন্ত। হ্যাঁ রে, কাগজে পড়লি? পড়লাম। সালমান সাহেবকে, মিস্টার ধনঞ্জয় সান্যালকে তারই টেবিলের পেছনের মেঝেতে পাওয়া গেছে। খুলি ফ্র্যাকচারের ফলে প্রাণ সংশয় দেখা দিয়েছে। শীষে দিয়ে ভারী করা একটা ঝাঁটার হ্যান্ডেল দিয়ে তার মাথার পেছনে 3 বার চোট মারা হয়েছে। তার সিন্দুক লুট হয়ে গেছে। তার মুমূর্ষ বডি প্রথমে দেখেছে সেক্রেটারি টাইপিস্ট ভ্রমর সরকার, লাইব্রেরিয়ান গজানন গম্ভীর। বিশেষ সংবাদদাতা সবিনয় জানিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, টেলিফোনে সব কথা হয় না। আমি তোর কাছে যাব বলে পা বাড়িয়েছি, এমন সময় তুই পিছু ডাকলি। টেলিফোন রেখে দে, আমি আসছি। ফলে বেলা ঠিক 10টার সময় ইন্দ্রনাথ রুদ্রর দিনহীন বাসভবনে মূর্তিমান তুফান ঝড়ের মতো আবির্ভাব ঘটেছিল প্রখ্যাত পুলিশ অফিসার জয়ন্ত চৌধুরীর, যে কিনা আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। সুভাষ সরোবরের উপরে তখন গ্রীষ্মের গরম হাওয়া বইতে শুরু করে দিয়েছে। জানলা থেকেই ঝিকিমিকি নক্ষত্র শোভা দেখা যাচ্ছে, দিবালোকের নক্ষত্র। আবির্ভূত হয়েই জয়ন্ত বলেছিল, শোন, সালমান সাহেবের জ্ঞান রয়েছে, এইমাত্র কথা বলে এলাম। ইন্দ্রনাথ পকেট থেকে নস্যির ডিবে বের করে কবিতাকে বললে, বৌদি, উইথ ইয়োর পারমিশন একটু ড্রাই হুইস্কি নিচ্ছি। চোখ কপালে তুলে কবিতা বললে, নস্যি আবার শুকনো হুইস্কি হলো কবে থেকে? আজ থেকে, তোমার সামনে। হুইস্কি যাতে ওঠা নেশা, নস্যি নয়। জয়ন্ত, সেক্রেটারি আর লাইব্রেরিয়ান যে স্টেটমেন্ট দিয়েছে, সালমান সাহেব তা খারিজ করেছেন তো? আরে না না, কনফার্ম করেছেন। প্রতিটি খুঁটিনাটি? হ্যাঁ, প্রতিটি খুঁটিনাটি। ইন্দ্রনাথ এতক্ষণে ড্রাই হুইস্কিকে গ্রহণ করল, প্রায় তুর্যনীনা দশহ। বললে, ঠিক যা ভেবেছিলাম তাই হলো। সক্ষোভে জয়ন্ত বললে, আমি কিন্তু ঠিক তা ভাবিনি, এখনও ভাবতে পারছি না। এসেছি তো সেই কারণেই। মাথায় ডান্ডা হাঁকিয়ে ঠান্ডা করে দিয়ে মালকড়ি নিয়ে চম্পট দেয় চোর, সেটা তো সবাই জানে। এতৎ সত্ত্বেও আমি মনে করি ডাহা মিথ্যে বকুনি ছাড়ছে ভ্রমর সরকার আর গজানন গম্ভীর। কি বিচ্ছিরি নাম, গজানন গম্ভীর, এ আবার কি? চৌখাটে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সাদা শাড়ি আর ব্লাউজ পরা এক ফর্সা তরুণী। তার শোভন কটি ছিপছিপে শরীরে উৎসাহী উচ্চারণ নেই, কিন্তু নির্মল শিহরণ আছে। স্বল্পবাসের সুচারু সাহস না দেখিয়েও সে প্রচণ্ড সুন্দরী, আর আরক্ত কপলা স্বল্প কুন্তলা এবং মুক্তানয়না। দুরাগত স্বরের অনুকরণে যেন অন্তর্বচন বেরিয়ে এলো জয়ন্ত চৌধুরীর গলা দিয়ে, ভ্রমর সরকার। ইন্দ্রনাথও যে চমকে গেছে তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। সালমান সাহেবের সেক্রেটারি নিশ্চয়ই শুষ্ক বিম্বষ্টি হবে, এইরকম একটা আশা বোধহয় করেছিল, কিন্তু এই কন্যা যে বিশ্বসুন্দরীর কাছাকাছি যায়।
পর্যায়ক্রমে ইন্দ্রনাথ আর জয়ন্তর দিকে দীপ্ত নয়না তাকিয়ে যাচ্ছে দেখে ইন্দ্রনাথ বললে, নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি ইন্দ্রনাথ রুদ্র। নাগকন্যা ছন্দে চারু তনুবর বেঁকিয়ে ধরে ভ্রমর সরকার বললে, কিন্তু কি আশ্চর্য, যেখানেই যাচ্ছি সেখানেই যেন মিস্টার জয়ন্ত চৌধুরী আমাকে ফলো করছেন, অথবা আমি হয়তো ওকে ফলো করছি। জয়ন্ত এমনভাবে ঘাড় নেড়ে গেল যার মানে সায় দেওয়া হয়, আবার সায় না দেওয়াও হয়। মুখে বললে, মিস সরকার, ব্যাপারটা সেরকমই দাঁড়িয়ে গেল দেখা যাচ্ছে। যাই হোক, এখানে কি মনে করে? নতুন কিছু বলার আছে নাকি? আছে তো বটেই, কিন্তু সেটা শুধু ইন্দ্রনাথ রুদ্রকে বলতে চাই। একা পেতে চান? হ্যাঁ। কেন? শেষ ভরসা বলে। শুনেছি কেউ এখানে তাড়া খায় না, কুকুরেও নয়। ননসেন্স, বললে ইন্দ্রনাথ। কিন্তু মুখ দেখে বোঝা গেল ঝকঝকে কথাগুলো তার মন ছুঁয়ে গেছে। কিন্তু মনের ভাব মুখে যাতে প্রকাশ না পায় তাই ড্রাই হুইস্কি পরপর দুবার গ্রহণ করলো, এমন সশব্দে যে কড়িকাঠ থেকে ঝুলন্ত ফানুস লাইটও বুঝি দুলে উঠল শব্দের তরঙ্গে। কটমট করে চেয়ে রইল কবিতা, কিন্তু প্রচণ্ড সুন্দরীর উপস্থিতিতেই বোধহয় ন্যাস্টি শব্দটা মুখ দিয়ে বের করলো না। জয়ন্ত আর কি করে? সুদর্শন ইন্দ্র যখন সুদর্শনার চাটুবাক্য টোপ গিলেই ফেলেছে এবং অবশ্যই বঁড়শি গাঁথা হয়ে গেছে, তখন হাল ছেড়ে দেওয়া সঙ্গত মনে করেছিল। অথচ শুধু যে নারীর ললিত শোভনলীলা দিয়েই ইন্দ্রনাথের মতো ঝানু গোয়েন্দাকে গাঁথা হয়েছে তা তো নয়। সুন্দরীর কথায় অন্তরের ভাষা অতি সুস্পষ্ট এবং সে ভাষা নিখাদ। নিজের সততায় সম্পূর্ণ নিশ্চিত না হলে এমন অনাবিল কাঠিন্য কণ্ঠস্বরে প্রকাশ করতে পারে না। ইন্দ্রনাথের আমন্ত্রণের জন্য দাঁড়িয়ে না থেকে টুপ করে বসে পড়ল একটা চেয়ারে এবং সুঠাম পিঠ খাড়া করে শটান চেয়ে রইল ইন্দ্রনাথের চোখের দিকে। কিন্তু নিশ্চল নয় তার দুহাত কোলে রাখা শ্বেত শুভ্র শাড়ি আর ব্লাউজের সঙ্গে মানানসই সাদা রঙের হ্যান্ডব্যাগ পটাপট শব্দে ক্রমান্বয়ে খুলে এবং বন্ধ করে গেল। সুচারু 10 নখের রক্তিম লীলা নৃত্যের দিকে না চেয়ে ইন্দ্রনাথ যেন অন্যমনস্ক হয়ে গেল তার 2 বঙ্কিম ভুরু যুগলের সন্ধিস্থলের লোহিত বিন্দুটার দিকে। লাল টিপ অনেক মেয়েই পড়ে, কিন্তু গোটা আনুনটাকে এমন অপরূপা করে তুলতে পারে না, যেন শ্বেত প্রস্তরে ছোট্ট একটি রক্তবিন্দু। একটু ঝুঁকে বললে শরীরী বিদ্যুৎ, খুবই সিম্পল ব্যাপার। গজানন গম্ভীর আর আমি এই দুজনেই কেবল ছিলাম বাড়িতে, সান্যাল সাহেবের সঙ্গে। সিন্ধুকে ছিল 50 লক্ষ টাকা ক্যাশ। ভ্রুকুটি জাগ্রত হলো ইন্দ্রনাথের ললাটে এবং 2 ভুরুতে। এত টাকা? মিস্টার সান্যাল বাইরে যাচ্ছিলেন, বম্বে ফ্ল্যাটে গিয়ে থাকতেন 1 বছর, হয়তো তারও বেশি। ওখানকার তারাপুরেওয়ালা অ্যাকোয়ারিয়ামের সঙ্গে পাল্লা দেওয়ার মতো একটা স্যালমন মিউজিয়াম গড়ে দেওয়ার অফার এসেছিল জুহু বিচে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাড়ানোর জন্যে। ডিসিশনটা আচমকাই নিলেন, বরাবর তাই করেন। উঠল বাই তো কটক যাই গোছের মতিগতি। বলতে বলতে ডান হাতের বুড়ো আঙুল আর মধ্যমা সহযোগে বাতাসে একটা তুড়ি মেরে শ্যান্যাল প্রকৃতির উপমা দেখিয়ে দিয়ে বলে গেল সাবলীল ভঙ্গিমায়, আমরা কিছু জানতাম না। গজানন জানতো না, আমিও জানতাম না। জানলাম এই আজ সকাল নাগাদ। ব্যাংকে ওর খাতির ছিল, ম্যানেজার ব্যাংকের লোক দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছিলেন। সিন্ধুকে টাকা রেখে মিস্টার সান্যাল তখন বললেন কেন এত টাকা আনালেন। ঘুরিয়ে বলে দিলেন বরখাস্ত হলাম দুজনেই। এহেন নামমাত্র ভূমিকা দিয়েই মূল গল্পে চলে এসেছিল বিদ্যুৎ নয়না। সেই সময় তার কটাক্ষে লক্ষ্য করেছিলাম পঞ্চম স্বর, ইন্দ্রনাথের দিকে। সুন্দর মানুষ হবার অনেক বিপদ, ইন্দ্রনাথের দোষ কি? দেহধারিণী ব্রজশিখা ভ্রমর সরকার কিন্তু অকপটে স্বীকার করেছিল সেই রাতে ফেল করেছিল তার নার্ভ। 3টে কারণে। 1 মিনিটের নোটিসে গেল চাকরিটা। 2 বাড়ি ঘিরে বজ্রবিদ্যুৎ কালবৈশাখী সগর্জনের দাপটে দেখিয়ে যাচ্ছিল বড় বড় গাছগুলোর ওপর। 3 সান্যাল সাহেবের প্রখর ব্যক্তিত্ব।
চাকরির দরখাস্ত পাঠানোর সময় ভ্রমর সরকার ধরেই নিয়েছিল যে মানুষ কাগজে বিজ্ঞাপন দিয়ে সেক্রেটারি টাইপিস্ট চান সেই মানুষ অবশ্যই হবেন অতি প্রাচীন, রোগাটে, 2 চোখে থাকবে ডাবল লেন্সের হাই পাওয়ার চশমা। কিন্তু চমকে গেছিল ইন্টারভিউ দিতে এসে। এমন দশাশই পুরুষ বঙ্গদেশে প্রকৃতই বিরল এবং যেন একটা জীবন্ত ব্যাটারি, একেবারে কাজ পাগল। লোকে পাগল হয় টাকার জন্য, ইনি পাগল হয়েছেন সমুদ্রের স্যালমন মাছের জন্য। অকাতরে অর্থ ব্যয় কুণ্ঠিত নন একেবারেই। পরে অবশ্য জেনেছিল এই অর্থের বেশিটাই আসে ভারতের বাইরের বিভিন্ন স্যালমন গবেষণা কেন্দ্র থেকে। কিন্তু সেই বরাদ্দ অর্থের মুখ যেচে থাকতেন না কোনোদিন। মানুষ অনেক নেশার পেছনে টাকা ওড়ায়, এর নেশা ছিল একটাই, স্যালমন যেন নির্বংশ না হয়। উৎকট এহেন নেশা সত্ত্বেও মানুষটা ছিলেন অতিশয় বড় মাপের, দরাজ প্রাণ প্রকৃতি। বেতনভুকদের অসুবিধে টসুবিধে বুঝতেন, মাইনে টাইনের ব্যাপারে দিলদরিয়া ছিলেন, অর্থাৎ মন তার সমুদ্রতুল্য। সমুদ্রে যার জীবন কেটেছে তিনি তো মুক্তপ্রাণ হবেনই। মিচকে পোড়া খিটখিটে মোটেই নন, সদা প্রফুল্ল এবং অতিশয় উদার, তৎসহ বিলক্ষণ রসিক। 7 সাগরের অ্যাডভেঞ্চার শুনিয়ে যেতেন, কনাসম স্নেহ করতেন পরমা সুন্দরী সেক্রেটারি টাইপিস্টকে। এবং এই একটা দিক দিয়ে চাকরির জায়গাটা ছিল খুবই নিরাপদ। কাজ নিংড়ে নিতেন, তার বেশি কিছু না। কিন্তু সেদিন সকালে একদম ঘুরে গেলেন সান্যাল সাহেব। কতটা ঘুরেছেন তা হাড়ে হাড়ে মালুম হয়েছিল তার ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে। গজানন গম্ভীর আর ভ্রমর সরকার দুজনকে একই সঙ্গে তলব করেছিলেন। আকাশে তখন কালো মেঘের ঘন ঘটা, বিদ্যুৎগর্ভ সেই মেঘের কিছুটা যেন ওর ঘরেও ঢুকে পড়েছিল। দুজনেই তখন যে যার কাজ নিয়ে তন্ময় হয়েছিল দোতলা টানা লম্বা লাইব্রেরি ঘরটাতে। সান্যাল সাহেবের স্টাডি রুমে যেতে গেলে এই ঘরের ভেতর দিয়েই যেতে হয়। স্টাডি রুমটা নেহাত ছোট নয়, দৈর্ঘ্যে প্রস্থে বিপুল। 2 বড় জানলা আছে বাগানের দিকে। এই 2 জানলায় এককালে গড়াত ছিল সেগুন কাঠের ফ্রেমে, কিন্তু বহু পুরনো সব বাড়িতেই দেখা যায় বৃষ্টির জল গড়াদের তলার দিকে মরচে ধরিয়ে ফুলিয়ে দিয়ে কাঠের ফ্রেম ফাটিয়ে দেয়। তখন সেই নড়বড়ে গড়াত ধরে হ্যাঁচকা টান মারলেই কাঠের ফ্রেম থেকে খুলে আসে। সান্যাল সাহেব গড়াতদের করুণ অবস্থা দেখে সবকটাকেই উৎপাটন করে দিয়েছিলেন। সে জায়গায় গ্রিলটা পর্যন্ত বসাননি। প্রকৃতিপ্রেমিক মানুষ খোলা জানলার সামনে দাঁড়িয়ে উদ্দাম মহিরুহদের ব্যজন সেবন করতেন। বিরাট এই ঘরের ডান দিকে আর বাঁ দিকেও 2 পেল্লায় জানলা আছে, কিন্তু দেওয়াল জুড়ে অথই আটলান্টিকের মিউরাল পেন্টিং থাকায় সেই জানলা আর দেখা যায় না। ঘরের ঠিক মাঝখানে প্রায় গড়ের মাঠের মতো পেল্লায় টেবিলের পাশে মিলিটারি পোজে দাঁড়িয়েছিলেন সান্যাল সাহেব। ক্যানভাস ব্যাগ থেকে ব্যাংক নোটের প্যাকেট বের করছিলেন। একটা প্যাকেট ঠিকরে গিয়ে পড়েছিল ওয়েস্ট পেপার বাস্কেটে। শিশুর মতো সরল হেসে বলেছিলেন সেক্রেটারি আর লাইব্রেরিয়ানকে, চললাম মুম্বাই, 1 বছরের আগে ফিরছি না। শুনে আঁতকে উঠেছিল 2 শ্রোতা। উনি তা দেখে যেন খুশি হয়েছিলেন। কিন্তু স্যার, কিছু একটা বলতে গেছিল গজানন গম্ভীর। সান্যাল সাহেব থামিয়ে দিয়ে বলেছিলেন, জীবনে সুযোগ কবার আসে? 3 বার। এর আগে কটা এসেছিল খেয়াল নেই, কিন্তু এই সুযোগটাকে হাতছাড়া করব না। বলে টেবিলে টোকা মেরে দেখিয়েছিলেন সদ্য খাম ছেড়ে বের করা একটা চিঠি। তাছাড়া শিশুর মতোই আহ্লাদে ফেটে পড়া গলায় বলে গেছিলেন, বম্বের সমুদ্রের হাওয়া খুব দরকার হয়ে পড়েছে। লাংস বুবুক্কু হয়ে রয়েছে। উফ, কতদিন সমুদ্রের হাওয়া খাইনি। তাছাড়া বলে সংক্ষেপে বলেছিলেন কেন যাচ্ছেন। বাংলার ব্রেন নতুন একটা অলংকার পরিয়ে আসবে বম্বেকে, প্রতিষ্ঠিত হবে স্যালমন অ্যাকোয়ারিয়াম। তারপরেই সংক্ষিপ্ত করে এনেছিলেন বক্তব্য। কিন্তু তোমাদের দুজনকেই বিদায় নিতে হবে। ভেবেছিলাম সঙ্গে নিয়ে যাব, এইমাত্র টেলিফোনে এসে কথাও হয়ে গেল। ওরা রাজি নয়, ওখানকার লোকেই ওখানে কাজ করবে। আমার ব্রেনখানা শুধু চাই। ফাইন, আমি কিন্তু তোমাদের শুধু হাতে বিদে করব না, 1 মাসের বাড়তি মাইনে দেব। ড্যামেট, ঠিক আছে, 2 মাসের দেব। খুশি? খুশি যে তিনি নিজেই হয়েছেন তা চোখে মুখেই ফুটে বেরোচ্ছিল। ছাঁটাই প্রসঙ্গ নিয়ে আর একটি কথাও না বলে ব্যাংক নোটের প্যাকেটগুলো ওপর জড়ো করছিলেন।
ওয়েস্ট পেপার বাস্কেটে যেটা ঠিক রেখেছিল সেটাকেও তুলে এনেছিলেন। একে তো টকটকে ফর্সা, তার ওপর হাই ব্লাড প্রেশার, হুড়মুড় করতে গিয়ে মুখখানাকে টকটকে লাল করে ফেলেছিলেন, কিন্তু বিপুল এনার্জিতে যেন ফেটে পড়ছিলেন। এ বাড়ি যিনি বানিয়েছিলেন তিনি তার প্রয়োজনেই দেওয়ালে গেঁথে নিয়েছিলেন একটা লোহার সিন্দুক। সান্যাল সাহেব ফোকরে চাবি ঢুকিয়ে ঘুরিয়ে সিন্দুক খুলে টাকার বান্ডেলগুলো ভেতরে ঢুকিয়ে পাল্লা বন্ধ করে চাবি দিয়েছিলেন। ভ্রমর সরকার তখনই দেখে নিয়েছিল সবই 100 টাকার নোট। গরম পড়েছিল বলেই বোধহয় কপাল ভিজে গেছিল গজানন গম্ভীরের। জিজ্ঞেস করেছিল সবিনয়, আগে কবে যাচ্ছেন? কবে যাওয়া যায়? একটু ভেবেছিলেন সান্যাল সাহেব, বলেছিলেন তারপরে টকবকে গলায়, পরশু? আগে পরশু? শনিবার বলে? রোববার জিরেন পাবো বম্বেতে, তারপর লেগে যাব কোমর বেঁধে। সান্যাল সাহেব বিলক্ষণ উল্লাস মুখর, যেন শিশু। ভ্রমর সরকারের মনের মধ্যে সেই মুহূর্তে একটা খারাপ চিন্তা ভেসে এসেছিল। শনিবারটা বড় খারাপ বার, শনির দশা না লাগে, টাকা লুট না হয়ে যায়। টাকার পাহাড় দেখলে এরকম ভাবনা কার মাথাতে না আসে? পুলিশের কাছে অবশ্য পরে মন খুলে কথা বলার সময় ভ্রমর সরকার বলেছিল সত্যি সত্যিই টাকা লুট হয়ে যাক এমন ইচ্ছে তার হয়নি, কিন্তু সংসার সত্যিই একটা রঙ্গভূমি। গতকাল ছিল নিরাপদ আর্থিক দিক দিয়ে, আজ তা নয়। তার 7 দিন আগে ফিরেছে পুরী থেকে, সমুদ্রের ধারে বিকিনি পরে শুয়ে থেকেছে। সূর্য আর সমুদ্র তার শরীর নিয়ে খেলা করেছে। কী আনন্দ, কী নিশ্চিন্তি! তখন কে ভেবেছিল 7 দিন পরেই ফের চাকরি খুঁজতে বেরোতে হবে? পুরীতে আরও একটা মজার ব্যাপার ঘটেছে, বয়ে এনেছে একটা মধুর স্মৃতি। যৌবনের শীর্ষ দেশকে বলা হয় প্রৌঢ়তা, রবীন্দ্রনাথের নিজস্ব পরিভাষা। প্রাইম অফ ইউথ হলো গিয়ে প্রৌঢ়তা। এরকমই এক দৃপ্ত প্রৌঢ়ের সঙ্গে বেশ জমে গেছিল ভ্রমর। দেখতে শুনতে কথায় বার্তায় চমৎকার। সেই ভদ্রলোক সমুদ্র সৈকতে গেছিলেন স্কেচ আঁকতে। মানুষের কত রকম ব্যায়াম থাকে, বায়ুও বলা যায়। 49 বায়ুর অন্যতম কিনা বলতে পারবে না ভ্রমর। প্রতিটি স্কেচ অসহ্য রকমের খারাপ। এই লোক যদি শিল্পের জগতে দাপায় তাহলে ভারতীয় শিল্প রসাতলে যাবে। কিন্তু হাঁপ ছেড়ে বেঁচেছিল ভ্রমর সেই দিন, যেদিন শুনল দৃপ্ত প্রৌঢ় পেশায় ডাক্তার, প্র্যাকটিস কলকাতায়। কাকতালীয় ঘটনাক্রমে একদিন একটা স্কেচকে সমুদ্রবায়ু উড়িয়ে নিয়ে যাচ্ছিল ভ্রমরের পাশ দিয়ে। খপ করে তা ধরে ফেলেছিল ভ্রমর, স্থগিত করেছিল তার সমুদ্রযাত্রা। আলাপ জমে ওঠে তখন থেকেই। আঁকা ছবি থেকে শুরু হয় কথার ছবি আঁকা। কথায় কথায় জানা গেছিল ভদ্রলোকের নাম তুষার বাগচি। সান্যাল সাহেবের চিকিৎসার ভার তাঁরই হাতে। শুনে বেশ মজা পেয়েছিল ভ্রমর। ভালো রে ভালো, ছুটি কাটাতে এসে মালিকের সঙ্গে এমন দহরম মহরম জমে যাবে কে জানত। ডক্টর তুষার বাগচির গুণ অনেক। মধুর বচনে মহিলা ভজনা যেমন করতে পারেন, তেমনি প্রয়োজন বুঝে মৌন হয়ে থাকেন। ভ্রমর সরকার বাচালতা একদম পছন্দ করে না। টুলে বসে ভ্রমর সরকারের স্কেচ এঁকে যেতেন ডক্টর বাগচি, একটার পর একটা, শেষ নেই শেষ নেই। ভ্রমর হাড়ে হাড়ে টের পেত ডাক্তার সাহেব মনের সুখে তার নগ্ন কাঁধ, গুরুবক্ষ, নিটোল নিতম্ব, ঘন উরুর স্কেচ করে যাচ্ছেন, কিন্তু কখনোই সুঠাম হচ্ছে না কাঁধের উজ্জ্বল ঢাল, খোলা বাহুর স্নিগ্ধ টান, পিঠের সুঠাম বলাকা অথবা ক্ষীণ কোটি দেশে স্তনচূড়ার ছায়া। সবই অখাদ্য, কিন্তু তা নিয়ে মাথা না ঘামিয়ে ঠোঁটের কোণে সিগারেট ঝুলিয়ে রেখে বাঘের চোখের মতো কৌণিক দৃষ্টি দিয়ে ভ্রমরকে গেঁথে রেখে মন রেখে দিতেন ছবির কাগজে। আর ভ্রমর চেয়ে চেয়ে দেখত ডাক্তার সাহেবের ব্রহ্মতালুতে চুল বিরল হয়ে এসেছে, যে কখানা আছে তারা পাকতে শুরু করেছে। মনকে ছবির দিকে রেখে দিলেও অনর্গল মুখ চালিয়ে যেতেন ডাক্তার বাগচি। এই পৃথিবী, এই আকাশ, এই সমুদ্র নিয়ে কত কথাই না বলে যেতেন। কথার ফাঁকে ফাঁকে নিজের অখাদ্য স্কেচের সমালোচনা নিজেই করে যেতেন।
মুহুর্মুহু ক্ষমা ভিক্ষা করতেন ভ্রমর সরকারের কাছে যে এমন একজন শহর সুকন্যাকে সামনে পেয়েও ছবির বুকে কিছুতেই ফোটাতে পারছেন না তার অনর্গল লাবণ্য প্রবাহকে। ভাষা যে একটা প্রচণ্ড সজীব পদার্থ ভ্রমর তো মর্মে মর্মে উপলব্ধি করে যেত বায়ুগ্রস্তের আত্মসমালোচনা শুনতে শুনতে। কিন্তু প্রতিটি স্কেচ দেখে প্রাণপণে উচ্ছ্বসিত হওয়ার চেষ্টা করে গেছে ভ্রমর। এমনকি স্কেচগুলো যত অপদার্থই হোক না কেন যাচেয়া করে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। যে কোনো নারী পুরুষের চোখে নিজের চেহারা দেখতে চায় বদ্ধ কুপিত কামনার কারণে। এইভাবে অতিবাহিত হয়েছিল এক পক্ষকাল, অর্থাৎ টানা 15টা দিন, কম নয়। ডাক্তার না থাকলে একঘেয়ে লাগত। তারপর ছাড়াছাড়ির সময় যথাবিধি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল দুজনেই, ফের দেখা হবে কলকাতায়। অকাজ ছেড়ে সুকাজের মধ্যে ফিরে যাওয়ার বাসনায় মশগুল হয়ে কলকাতায় ফেরার পরেই এই কাণ্ড। শূন্য হলো সান্যাল সাহেবের সিন্দুক, তৎসহ দেবপ্রতিম মানুষটার করটি চূর্ণ করার প্রয়াস। সকাল থেকেই মেঘ, বৃষ্টি, বিদ্যুতের লট্টপট্ট কেশ, অট্ট অট্ট হাসি চলেছিল, যেন লক্ষ লক্ষ যক্ষ রক্ষ আকাশের স্টেজে উদ্দাম নৃত্য চালিয়ে যাচ্ছিল। বিকেলের দিকে তাদের দম ফুরিয়ে গেছিল, প্রাণটা হালকা হয়েছিল ভ্রমরের। চিরকালই আকাশ যখন নাচে তার বুক তখন কাঁপে। কাজে ডুবে গেছিল সে আর গজানন গম্ভীর। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, সন্ধ্যের পর রাত নেমেছে। ডিনার পর্ব সেরে নিয়েছে সদাশয় সান্যাল সাহেবের সুব্যবস্থায়, লাইব্রেরি ঘরে বসেই। বড় বড় শেড দেওয়া ল্যাম্পের আলোয় একাগ্রতা জাগ্রত হয় ঠিকই, কিন্তু যেন কত মায়াবী শরীরীরা আশেপাশে ঘুরঘুর করতে থাকে। সামনে পেছনে ডাইনে বাঁয়ে শুধু স্টিল র্যাক, বই ঠাসা, মহার্ঘ বস্তু নিয়ে এলোপাতাড়িভাবে ছড়ানো। দেশ বিদেশে পাওয়া উপহার সামগ্রীর ওপর কোনো দয়া নেই সান্যাল সাহেবের। পায়ের তলায় ইয়া মোটা কার্পেট। এরকম খানদানি গালচে পাতা আছে এই বাড়ির সব ঘরেই, তবে বিলক্ষণ স্যাঁতসেঁতে। গালচে সাফ করতে হয় নিয়মিত, নইলে তা ধুলোর বাসা হয়। সান্যাল সাহেবের অত সময় কোথায়? এহেন পরিবেশে একটানা কাজ করতে করতে ঘাড় টন টন করছিল, রগের শিরা দপদপ করছিল ভ্রমর সরকারের। কম কাজ তো নয়, 2 ডজন চিঠি ছাড়তে হয়েছে, ইয়া লম্বা লম্বা চিঠি। সান্যাল সাহেবের মুম্বাই ট্রিপের সমস্ত ব্যবস্থা করতে হয়েছে। এখন ওর ব্যাগ, সুটকেস, ব্রিফকেস গুছিয়ে দিতে হবে। আত্মভোলা কাজপাগল মানুষটাকে দেখলে যে মায়া হয়। ঠিক এই সময় লাইব্রেরিয়ান গজানন গম্ভীর কলম নামিয়ে রেখে গলা খাদে নামিয়ে এনে বলেছিল, ভ্রমর। ইয়েস। স্টাডি রুমের বন্ধ কপাটের ওপর চোখ বুলিয়ে নরমতর স্বরে বলেছিল গজানন, তোমাকে একটা কথা বলতে চাই। প্রাইভেট সেক্রেটারির কাজ করতে এলে অধিকাংশ নারী যৎকিঞ্চিত মায়াময়ী হয়ে থাকার চেষ্টা করে। এটা তাদের টেকনিক, সুচারু কাজের কসমেটিক্স। সুতরাং অজন্তা ঠোঁটে পাতলা হাসি ছড়িয়ে ভ্রমর বলেছিল, কী কথা? গজাননের গাঢ় কণ্ঠস্বর শুনেই অবশ্য বোঝা হয়ে গিয়েছিল কথাটা কী ধরনের। এসব ব্যাপারে নারীদের অতীন্দ্রিয় সত্তা অতিশয় প্রবল। তাই অবাক হয়েছিল ভ্রমর। গজাননের গলার স্বরটা যেন কেমন কেমন। সে বসে রয়েছে নিজের রাইটিং টেবিলে, ভ্রমরের টেবিল থেকে সামান্য দূরত্বে। বাঁ হাতের কাছে আলোক বর্ষণ করে যাচ্ছে একটা টেবিল ল্যাম্প। আলোর আভায় চকচক করছে বুরুশ দিয়ে চেপে আঁচড়ানো চুল, লম্বা ক্রিম মাখানো চুল, তাই একটু চকচকও করছে বটে। বিশেষ এই ক্রিমের প্রলেপ দেয় বিশ্বের শৌখিন পুরুষরা নিজেদের বিশিষ্ট করে তোলার জন্যে। গজানন গম্ভীরও সেই দিক দিয়ে বিশিষ্ট পুরুষ তো বটেই, কিন্তু কণ্ঠস্বরটা হঠাৎ সহজ সরল পথ ছেড়ে বাঁকা পথে ছুটছে কেন? গজাননের আরেকটা দোষ অথবা শখ, রিমলেস চশমা পরা, অথচ বয়স খুবই কম, মানে ইয়াং ম্যান আর কি। কিন্তু ওই প্যাশনের নবীকরণ রিমলেস চশমা মুখের ভাবে যে একটু ভারী কিয়ানা এনে দেয়, এটা কেন বোঝে না গজানন? একটু বুড়োটে দোষ। সেই মুহূর্তে আরও ব্যাপার লক্ষ্য করেছিল ভ্রমর। গজানন আঙুল মোটকে চলেছে। পরক্ষণেই তেড়ে মেড়ে যে কথাগুলো ওর মুখ দিয়ে বেরিয়ে এসেছিল তা যথেষ্ট ফেনাময়।
শ্যাম্পেনের বোতলের মুখ দিয়ে যেরকম বেরোয় আর কি। আর্থিক দিক দিয়ে ঠিক আছো তো? অন সলিড গ্রাউন্ড? এ আবার কি কথা? কাজের মেয়েদের পকেট মানি নিয়ে ব্যাটা ছেলেদের অত গুড়গুড় চিন্তার কি দরকার? যুগটা এখন পাল্টে গেছে। রজনীর নর্ম সহচরী দিবসের কর্ম সহচরী হয়ে গেছে। মেয়েদের কর্মক্ষেত্রেও প্রসার ঘটেছে। এমনকি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বিমা কোম্পানির এজেন্ট, ব্যাংকের ক্রেডিট কার্ড করানোর জন্যেও টেলিফোনে বাড়ি বাড়ি হাজির হয়ে চলেছে। এছাড়াও তো আছে ইন্টারনেটে মধুর আলাপের আসর। এসব কি জানে না গজানন? নাকি ন্যাকামি করছে, দরদ দেখাচ্ছে? নিজেকে বাঁচিয়ে ডঙ্কা বাজিয়ে টঙ্কা রোজগারের জন্যে জ্ঞান নিশ্চয়ই নিতে হবে না গজানন গম্ভীরের কাছ থেকে। সুতরাং অতি সংক্ষিপ্ত উত্তর দিয়ে অপ্রীতিকর আলোচনায় ইতি টেনে দিতে চেয়েছিল ভ্রমর। বিলক্ষণ। কথামুখর হতে চায়নি আরও একটা কারণে। রাত 9টা বাজতে আর বেশি দেরি নেই। ডক্টর তুষার বাগচির আসবার সময় ঘনিয়ে এসেছে। আসছেন সান্যাল সাহেবের চেক আপের জন্য। যদিও সান্যাল সাহেব একটা চলমান ঘড়ি বিশেষ, প্রতিটি কাজ সময় গাঁথা, অথবা বলা যায় তিনি অভ্যেসের দাস। বডি ক্লক ঠিকঠাক টাইমে ঠিকঠাক কাজ করিয়ে নেয় ওকে দিয়ে। তাহলেও বয়স তো হলো, হার্ট, ব্রেন, প্রেশার, সুগার এসব দিকে নজর দেওয়া দরকার। ডক্টর বাগচি আসবেন পোর্টেবল ইসিজি মেশিন নিয়ে। হার্ট দেখবেন, প্রেশার মাপবেন। তবে ছাড়া পাবেন সান্যাল সাহেব। তখনই রাত 9টায় বরাদ্দ সর্বশেষ হুইস্কির গেলাসে চুমুক দেবেন এবং দৈনিক বরাদ্দ 10টি মাত্র সিগারেটের সর্বশেষ সিগারেটটা ধরাবেন। শুতে যাবেন রাত ঠিক 11টায়। কিন্তু এত দেরি করছেন কেন ডক্টর বাগচি? ভ্রমর যখন আত্মচিন্তায় মগ্ন, গজানন তখন আত্মকথায় মুখর। বকেই চলেছে। সাপ, ব্যাং, হাতি, ঘোড়া একটু একটু করে সবই বুঝিয়ে আসছে কথার নদী স্রোতে। মাথা টিপটিপ শুরু হয়ে গেছিল ভ্রমর সরকারের। একে তো ওভারটাইম কাজ করতে হয়েছে, মাথার মধ্যে চাপ এমনিতেই বেড়ে গেছে, তার উপর গজাননের গজর। চমকে উঠেছিল কিন্তু কি যেন একটা কথা শুনে। গজাননেরই কথা, কিন্তু একঘেয়েমির মধ্যেও কোথায় যেন টুং করে একটা ঘণ্টা বেজে উঠেছে। কথার টুংটাং ভালো করে শোনেনি ভ্রমর, শোনার দরকার হচ্ছিল না বলে। কিন্তু এই কথাটা শোনা দরকার, তাই জিজ্ঞেস করেছিল, কি যেন বললে? বললাম এবার একটু থেমে থেমে কথার চালচিত্রে রং ধরিয়ে গজানন বললে, মানে আমরা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছি। তা তো হচ্ছি। ভ্রমর গুঞ্জরিত হয়ে রইল আপন ছন্দে, কিন্তু ছন্দ কাটা সুরে চালিয়ে গেল গজানন। তবে চাকরি গেল বলে ছাড়াছাড়ি হচ্ছে, এইটাই যা দুঃখের। আমার কাছে তো নয়। কেন বুঝছো না ভ্রমর? আমার কাজটা যে বিশেষ ধরনের। বই কিনে তাগাড় করে কারা? যাদের মাথায় ছিট আছে। এটা একটা ম্যানিয়া, 5 জনকে দেখানো। সেই জন্যে একজন লাইব্রেরিয়ানও দরকার। কটা বাড়িতে আজকাল লাইব্রেরিয়ান রাখে? কোথাও না। সরকারের দাদন খাওয়া লাইব্রেরিতে চান্স পাওয়া মুশকিল, পেলেও সেই মাইনে পোষাবে না। সুতরাং আমার দুর্দিন আরম্ভ হচ্ছে কাল থেকে। মানে বলতে হয় 2 মাস পর থেকে আর কি। 2 মাসের পেমেন্ট খরচ হয়ে যাওয়ার পর থেকে। উনি কবে ফিরবেন তার ঠিক নেই। বিশ্ব বাউন্ডুলে মানুষ, আবার অ্যাটলান্টিকে নেচে নেচে বেড়াতে পারেন। আমি তখন কি করব? আঙুল চুষবো বলো? ভ্রমর বলতে যাচ্ছিল, সেটাই বা মন্দ কি? এক সময় সবাইকে চুষতে হয়েছে, তোমার মতো বুড়ো খোকারও চষা উচিত। কিন্তু এই নিতান্ত অপ্রিয় বাক্যটি বলা অতিশয় অসঙ্গত হবে বলেই ভ্রমরের মতো পালিশ করা ঝকঝকে মেয়ে নিজেকে সামলে নিয়েছিল। গজানন নৈশব্দ ভঙ্গ করে বলেছিল, কিছু একটা করা উচিত, তাই না? ভ্রমর বলেছিল, কি করা উচিত? তোমাকে বিয়ে করা। আকাশ থেকে যেন শিলাপতন ঘটেছিল 3-3টে দুর্মত শব্দের মধ্যে। শিলাবৃষ্টি, প্রণয় ভিক্ষা নয়, সরাসরি পানি প্রার্থীর শিল ছোড়া।
দুই নয়নে কিন্তু অভয় উদ্যান ফুটিয়ে তুলতে পারেনি ভ্রমর, শুধু চোখে চোখে চেয়েছিল অনেকক্ষণ। ভ্রমর জানে তার বর্তনুর মায়াকান্তি পুরুষের মনের আকাশে মেঘ সৃষ্টি করতে পারে। ভ্রমর জানে তার মতো সুন্দরীর ইন্দ্রিয় ঘন বিকিরণ পুরুষের চিত্তে বিকার জাগাতে পারে। ভ্রমর এও জানে তার শরীরের অনর্গল লাবণ্য প্রবাহ পুরুষের চিত্ত বিকল করে তুলতে পারে। এবং এ কথাও ভ্রমর জানে যে বহুবার বহু পুরুষের জীবনে মূর্তিমতী ট্র্যাজেডি হতে হয়েছে তাকে। এবারেও সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই অসহ্য নীরবতা সহ্য করতে পারেনি গজানন, বিশেষ করে ভ্রমরের দুই চক্ষুতে কুমেরু আর সুমেরুর বরফ দেখবার পর থেকে। তাই ছিটকে গেছিল চেয়ার থেকে। বুঝেছি, কিন্তু একটু দেরিতে বুঝলাম। একটু আগে বোঝা উচিত ছিল, তাই না? বরফ চোখেই তাকিয়ে থেকে বরফ ঠান্ডা গলায় ভ্রমর বলেছিল, কি বোঝা উচিত ছিল? এই ডাক্তার বাগচির কেসটা। ডাক্তার বাগচির কি কেস? জবাব দেওয়ার অথবা নিজেকে খোলতাই করার আর চান্স পায়নি গজানন। তার আগেই পাশের ঘর থেকে শব্দ তরঙ্গ সবেগে কপাট ভেদ করে এসে দুজনেরই কানের পর্দায় দুম দাম দমাস করে আছড়ে পড়েছিল। অতিশয় স্পষ্টভাবে আছড়ে পড়েছিল, কারণ সেই শব্দ লহরী আর যাই হোক সুখকর নয় মোটেই। পরে শব্দলহরীর বিশদ বর্ণনা দেওয়ার সময় দুজনের কেউই কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেনি আওয়াজ টাওয়াজগুলো চেঁচানি না গোঙানি নাকি অসংলগ্ন কথার সবে শুরু হওয়া। তিনটেই একসঙ্গে শোনা গেছিল, এমনটাও হয়তো হতে পারে। তারপরেই বেশ কয়েকবার শোনা গেছিল চাপা ধপ 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 শব্দ, যেন কাঠের ব্লকে মাংস কুচি কুচি করা হচ্ছে চপর দিয়ে। তারপরে নৈশব্দ, দূর থেকে শুধু ভেসে আসছিল বৃষ্টি ঝরার শব্দ। ইন্দ্রনাথের বাড়িতে এই গল্পই বলতে শুরু করেছিল ভ্রমর সরকার। কান খাড়া করে শুনে গেছিল জয়ন্ত নিজেও, এর আগে একাধিকবার শোনা সত্ত্বেও। ভ্রমর বলেছিল, কি যে ঘটেছে স্টাডির মধ্যে দুজনের কেউই তা বুঝতে পারিনি। দুজনেই সান্যাল সাহেব বলে ডেকেছিলাম, চেঁচিয়েছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। দরজা খুলতে চেষ্টা করেছিলাম আমি আর গজানন দুজনে মিলে, কিন্তু খুলতে পারিনি। ভেতর থেকে ছিটকিনি তোলা ছিল কি? মানে খিল দেওয়া ছিল? ইন্দ্রনাথ জিজ্ঞেস করেছিল। না না, জ্যাম হয়ে গেছিল। বৃষ্টির ড্যাম্পে কাঠ ফুলে উঠেছিল। গজানন অনেক ছেলেও যখন খুলতে পারল না, তখন পেছিয়ে গিয়ে দৌড়ে এসে লাফিয়ে পড়ে কাঁধের ধাক্কা মেরে দুহাট করেছিল পাল্লা। সান্যাল সাহেব ছাড়া কেউ ছিল না ঘরে, সেটা আমি ভালো করেই দেখে নিয়েছি। ঘরের মধ্যে নিশ্চয়ই কাউকে দেখতে পাবো, এই ভয়ে চোখ বুলিয়ে নিয়েছিলাম। আলো ঝলমল করছিল ঘরে। মাঝের মস্ত টেবিলটা ঠিক মাথার উপরকার বিরাট ঝাড় লণ্ঠনের মোমবাতির জায়গায় ইলেকট্রিক ক্যান্ডেল ঝুলছিল। স্টাডি রুমের লাগোয়া ছোট্ট কলঘরটাতেও আলো জ্বলছিল। ও ঘরে ওয়াশ বেসিন আছে, টয়লেট রুম। চোখের পলকেই সব দেখা হয়ে গেছিল, কিন্তু কেউ ঘাপটি মেরে ছিল না সেখানেও। এক টানা কথার ঝড় চালিয়ে, গলার সুইচ অফ করে, চোখের আলো জ্বালিয়ে একে একে প্রত্যেকের মুখ ভার নিরীক্ষণ করে গেছিল ভ্রমর সরকার। নরম গলায় ইন্দ্রনাথ তখন বলেছিল, আপনার চোখের মধ্যে দিয়ে দেখতে চাই ঠিক সেই সময়ের ঘরের দৃশ্য। উপহার দেবেন? ভ্রমরের টেনশন আড়ষ্ট কণ্ঠস্বরও সহজ হয়ে গেছিল তৎক্ষণাৎ। হ্যাঁ, টেবিলের ওদিকে পড়েছিলেন সান্যাল সাহেব, টেবিল থেকে একটু দূরে, টেবিল আর জানলার মাঝের জায়গায়। জ্ঞান ছিল না, নাক দিয়ে রক্ত গড়াচ্ছিল। ঠোঁটের জ্বলন্ত সিগারেট রেখেছিলেন টেবিলের কিনারায়। মেহগনি কাঠ পুড়ে যাচ্ছিল, পোড়া গন্ধ বেরোচ্ছিল। বড় টেবিলের পাশে তার নিজের চেয়ার উল্টে পড়েছিল, আর উল্টে গেছিল আরও একটা ছোট টেবিল। কার্পেটের একটা জায়গায় ভিজে ভিজে দেখাচ্ছিল, হাতের গিলাস গড়াচ্ছিল সেখানে। পাশেই গড়াচ্ছিল কাচের স্টপার লাগানো ডিক্যান্টার। ছিপি খুলে না যাওয়ায় হুইস্কি ছিল ডিক্যান্টারে। তার পাশেই ঠিকরে গিয়ে পড়েছিল মেটাল পটি দিয়ে মোড়া বাহারি সাইফন। সান্যাল সাহেব গোঙাচ্ছিলেন। আমি আর গজানন ছুটে গিয়ে ওকে পাশ ফিরিয়েছিলাম। হাতিয়ারটা দেখেছিলাম, ছিল পিঠের তলায়, একটা ঝাঁটা, ফাঁপা হাতলে শীষে দিয়ে ভরাট করা, লম্বায় এই 6 থেকে 7 ইঞ্চি, ঠিক ওজনে হয়তো হবে
কেজির মতো। গজাননের ফার্স্ট এড বিদ্যে জানা ছিল। সান্যাল সাহেবের মাথার পেছন দিকটায় হাত বুলিয়ে নিয়েই আমাকে বললে, খবর দাও ডাক্তারকে এক্ষুনি। আমি দৌড়েছিলাম লাইব্রেরি ঘরের টেলিফোন থেকে ফোন করবার জন্য। সান্যাল সাহেবের টেলিফোনের দিকে আর যাইনি। বিকেল থেকেই টেলিফোনের প্লাগ খুলে রেখেছিলেন যাতে কেউ বিরক্ত না করতে পারে। কিন্তু ফোন করবার আগেই দেখলাম ডাক্তার বাগচি সামনের হল ঘরের সিঁড়ি বেয়ে উঠে আসছেন। এই পর্যন্ত বলে থেমে যেতেই দুষ্টুমি নেচে উঠেছিল ইন্দ্রনাথের চোখে। বলেছিল তরল কৌতুক কণ্ঠে, খুশি হয়েছিলেন তাকে দেখে? স্মার্ট মেয়ে বটে ভ্রমর সরকার। মুক্তা নয়নে দুটি দেখা গেল ক্ষণিকের জন্য। পরক্ষণেই বললে ফুরফুরে গলায়, হও না কেন? একে তো পথ চেয়ে বসেছিলাম, তার উপর এই নারকীয় কাণ্ড। ডক্টরও আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে সিঁড়ি বেয়ে উঠে আসছিলেন, এক হাতে ইসিজি মেশিন আর এক হাতে মেডিসিন বক্স নিয়ে। গাড়িতে এসেছিলেন? হ্যাঁ, তাই তো আসেন। আওয়াজ শুনতে পাননি? কি মুশকিল এমন প্রশ্ন করেন! আজকালকার জাপানি মডেলের গাড়িগুলো তো সাউন্ডলেস, তার উপর বৃষ্টির সাউন্ড, পাশের ঘরে অত সাউন্ড, আমরাও তো সাউন্ড করে গেছি। ইন্দ্রনাথ কিন্তু পাল্টা স্মার্টনেস দেখিয়ে গেল কথার তুবড়িতে। বুঝলাম বুঝলাম, আপনি খুশি হয়েছিলেন ডাক্তার সাহেবকে দেখে। খুশি শব্দটার ওপর অহেতুক জোর দেওয়ার আরক্তক কণ্ঠদেশ আরও একটু রক্তিম হলো কিনা বুঝবার আগেই মোক্ষম প্রশ্নটা ছুঁড়ে মারল ইন্দ্রনাথ। কিন্তু বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? সদর দরজা কি খোলা ছিল না চাকর বাকররা খুলে দিয়েছিল? সপেটা জবাব দিয়ে গেল স্বল্পকুন্তলা। সেটা তো আমারও প্রশ্ন। চাকর বাকর সবাইকে বিদায় করে দিয়েছিলেন সান্যাল সাহেব ডিনারের পরেই, ফর সেফটি। সিন্ধুক ভর্তি অত টাকার জন্য নিশ্চয়ই। মুখে বলেছিলেন বৃষ্টি পড়ছে, বাড়ি যাও। 24 ঘন্টার কাজের লোক রাখতেন না? দারোয়ান, ড্রাইভার? একদম না, সবই তো নিজের হাতে করার শিক্ষা নিয়ে এসেছিলেন বিলেত আমেরিকা থেকে। আমাদের বলতেন আমি কর্মযোগী, কোনো কাজ ছোট নয়, বলেছেন বিবেকানন্দ। তাহলে? প্রশ্নমালার খেই তুলে নিল ইন্দ্রনাথ। সদর দরজা নিশ্চয়ই খোলা ছিল, ডাক্তার আসবেন বলে। হ্যাঁ, ঠিক বলেছেন। ডাক্তার ওই জন্যেই শটান উঠে আসছিলেন সিঁড়ি বেয়ে। খুশি মুখেই উঠছিলেন। আমি কিন্তু খুশি মুখে নিশ্চয়ই তাকাতে পারিনি, তাই ভুরু কুঁচকে জিজ্ঞেস করেছিলেন ব্যাপার কি, ভীষণ ব্যাপার ট্যাপার ঘটেছে নাকি। আমি বলেছিলাম হ্যাঁ ঘটেছে, তাড়াতাড়ি আসুন। কোনো কমেন্ট না করে শটান উঠে এসে সান্যাল সাহেবকে দেখলেন, মানে এক্সামিন করলেন আর কি। বললেন কনকাশন অফ ব্রেন, বেশ কয়েকবার শক্ত হাতের ব্লো মারা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাম্বুলেন্সে ফোন করব কি না। উনি বললেন এখন নড়ানো উচিত হবে না, ঝাঁকুনি দেওয়া উচিত হবে না, বিছানায় শুইয়ে দিতে হবে বাড়িতেই। বিছানায় ধরাধরি করে বই নিয়ে যাওয়ার সময় টুকটাক অনেক জিনিস পড়ে গেছিলো পকেট থেকে, তার মধ্যে কিন্তু সিন্ধুকের চাবিটা ছিল না। থাকতো গাড়ির চাবির রিংয়ে, আমি দেখেছি। তখন দেখলাম নেই। চাবির থোকা রেখেছিলেন টেবিলে, সেখানেই পাইনি, কিন্তু পরে দেখলাম সিন্ধুকে লাগানো রয়েছে। এর পরের ব্যাপার নতুন করে বলার দরকার আছে কি? সিন্ধুক ফাঁকা, শুধু টাকার বান্ডেলগুলোই নয়, দুটো দামি ফাইলও নিরুদ্দেশ। তার মধ্যে ইন্দিরা বিকাশ পত্রটত্র থাকতো, পরিষ্কার টাকাতেই। গড়াবিহীন জানলার বাইরে লাগানো একটা মই, নিচে ফুল গাছের কাছে নরম মাটি লণ্ড ভণ্ড, পায়ের ছাপ, এইসব আর কি। চোর খুব পাকা, শুধু একটা ব্যাপার। বলে থামল মুক্তা নয়না ভ্রমর সরকার। কি সেই ব্যাপার? প্রশ্ন ঝরিয়ে গেল হরিক নয়ন ইন্দ্রনাথ। দুটো জানলারই ছিটকিনি তোলা ছিল ভেতর থেকে। হঠাৎ কাশি পেয়ে গেল ইন্দ্রনাথের। তারপর জয়ন্তর দিকে চেয়ে নিয়ে বলল ভ্রমর সরকারকে, দুটো জানলারই ছিটকিনি তোলা ছিল ভেতর থেকে? আর ইউ শিওর? অ্যাবসলিউটলি পজিটিভ। ভ্রমরের এবারের জবাব সুগম্ভীর। ভুল টুল হয়নি তো? হলে তো বাঁচতাম। এবার একটু অসহায় দেখায় ভ্রমরকে।
পুলিশ তো ঠিক এই পয়েন্টেই সন্দেহ করে বসেছে আমাদের দুজনকে। আমি আর গজানন শাঁট করে নিশ্চয়ই মালকুড়ি সরিয়েছি, সান্যাল সাহেবের মাথায় ডান্ডা হাঁকিয়েছি। ভ্রমর এখন হাঁপাচ্ছে। দম ফুরিয়ে যাওয়ার জন্যে নয়, মেয়েদের ওই ব্যাপারটায় অতি মানবিক শক্তি আছে। তাদের হাঁপানি রোগও বড় একটা হয় বলে জানা নেই। আমার ভুল হতে পারে, পাঠিকারা ক্ষমা করবেন। ভ্রমর হাঁপাচ্ছিল উদ্বেগ আর উৎকণ্ঠার আতিশয্যে, তাই ক্ষণেক হাঁপিয়ে নিয়েই ফের চালিয়ে গেল পুরোদমে। অমন ভেবে নেওয়াটাও খুব সোজা। বাড়িতে তখন সান্যাল সাহেব ছাড়া মানুষ বলতে ছিলাম তো আমরা দুজন। বসেছিলাম স্টাডি রুমে ঢুকতে গেলে যে দরজা পেরোতে হয়, সেই দরজা ঠিক বাইরে। বাইরের কোনো লোক, যাকে আপনারা সাধু ভাষায় বলেন আগন্তুক, সে তো ছিল না বাড়ির মধ্যে। স্টাডি রুমের দুটো জানলারই শার্সি কপাট বন্ধ ছিল ভেতর থেকে। শার্সির কোনো কাঁচও ভাঙা ছিল না। হাত গুলিয়ে ছিটকিনি খোলা সম্ভব ছিল না। খুলতে পারতাম তো শুধু আমরা দুজন, কিন্তু তা করিনি। আর তো কিছুই বলার নেই আমার। মুচকি মুচকি হেসে যাচ্ছিল ইন্দ্রনাথ শেষের দিকে কথাগুলো শুনতে শুনতে। ওর ব্রেনের মধ্যে নতুন একটা আইডিয়া যে হু হু করে ডালপালা মেরে ধরেছে, তা ওর নয়ন দুটির চকিত চমক দেখেই বুঝতে পারছিলাম। ভ্রমরের মেল ট্রেন স্পিচ বন্ধ হতেই মিটিমিটি হেসেও বললে, কিন্তু ম্যাডাম, পুরো ব্যাপারটা তো সাজানোও হতে পারে। মানে ধরে নেওয়া যাক মইটা জানলার গায়ে আপনারাই লাগিয়ে রেখেছিলেন। তারপর গীতা হাতে শপথ করে বলে গেছেন জানলা বন্ধ ছিল ভেতর থেকেই। নাটক যখন এই পর্যায়ে পৌঁছেছে, জয়ন্ত তখন সংলাপ বর্ষণ থেকে বিরত থাকতে পারল না। বললে রাশ ভারী পুলিশি গলায়, জাস্ট আ মোমেন্ট মিস সরকার, আপনি এখানে পায়ের ধুলো দেওয়ার ঠিক আগেই মাই ফ্রেন্ড ইন্দ্রনাথ রুদ্রকে বলেছিলাম সান্যাল সাহেবের জ্ঞান রয়েছে। এইমাত্র কথা বলে এলাম, জানলাম। বলে থামল জয়ন্ত। হ্যাঁ, কি জানলেন? সঙ্গে সঙ্গে জানতে চাইল ভ্রমর সরকার। জানলাম যে আপনি যে স্টেটমেন্টটা দিয়ে গেলেন তা বর্ণে বর্ণে সত্যি। আপনাকে আর ওই মিস্টার কি যেন, মিস্টার গজানন গম্ভীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বিশ্রী নাম, সান্যাল সাহেব আপনাদের দুজনকে ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছেন। এই ক্রাইমে কোনো রকমভাবেই আপনারা দুজন সংশ্লিষ্ট নন। নো কমপ্লিসিটি, নট এট অল। এইবার কিন্তু বাকচতুরা ভ্রমরের রসনা রইল অসার, কিন্তু যেন ঈষৎ শ্বেত হয়ে এলো সদা আরক্ত কপল। ঘর জোড়া শব্দহীনতার প্রথম শব্দস্রোত বইয়ে দিল জয়ন্ত। সান্যাল সাহেব বলেছেন উনি লাইব্রেরি ঘরের দরজার দিকে মুখ করে বসেছিলেন। উনি শুনতে পাচ্ছিলেন আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। কি কথা হচ্ছে তা শোনেননি। 2, জানলার দিকে পিঠ ফিরিয়ে বসেছিলেন সান্যাল সাহেব, যেমন বসে থাকেন আর কি। 2 জানলাতেই ছিটকিনি তুলে দিয়ে এসেছিলেন উনি নিজেই। সুতরাং জানলায় ছিটকিনি তোলাই ছিল। রাত 9টা বাজবার একটু পরেই পেছনে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন, পা টিপে টিপে অথবা পা টেনে টেনে চলার আওয়াজ। উঠতে যাচ্ছিলেন এমন সময় মাথায় পড়েছিল ডান্ডা পেছন থেকে। এরপর আর কিছু মনে নেই। সুতরাং মিস সরকার, মনে হচ্ছে আপনি তো বর্ণে বর্ণে সত্যি কথাই বলে গেলেন। ঠিক এই সময় ইন্দ্রনাথের ইচ্ছে হলো এক টিপ ড্রাই হুইস্কি গ্রহণের। বেমক্কা আওয়াজে চমকে উঠল সকলেই। তারপর ভ্রমর সরকার বললে জয়ন্তকে, তাহলে আমি নট গিলটি? মানে অ্যারেস্ট করবেন না? না, করতে তো পারছি না। জয়ন্ত বিলক্ষণ অকপট। ভেরি সরি ফর দ্যাট। কাকে যে অ্যারেস্ট করা যায় সেটাই তো বোঝা যাচ্ছে না। জানলা ভেতর থেকে ছিটকিনি তোলা, দরজার ওপর ছিল নজর, ঘরের মধ্যেও কেউ ঘাপটি মেরে ছিল না, অথচ আক্রান্ত ব্যক্তির জবানবন্দি অতিশয় স্পষ্ট। কেউ একজন তাকে পেছন থেকে মেরেছে। মিরাকল ছাড়া আর কি বলা যায় এই মিস্ট্রিকে, বলুন তো? মহারহস্যশালা। ঠোঁটের কোণে সুতীক্ষ্ণ হাসি ফুটিয়ে বলল ইন্দ্রনাথ রুদ্র। জয়ন্ত বললে, হ্যাঁ, এবং সেই মহারহস্য শ্যালককে পাকড়াও করার জন্যে চলো যাই সালমান সাহেবের সামনে। সালমান সাহেব? বিষম অবাক হয়ে শুধোয় নির্মেদ মেয়ে ভ্রমর সরকার। তিনি কে? ওই আপনাদের সান্যাল সাহেব। চলুন, আপনিও চলুন। সালমান সাহেবের ধমনীতে যে অতি অভিজাত রক্ত প্রবাহিত তা তার শয়নকক্ষে ঢুকলেই মালুম হয়। ফার্নিচারগুলো শুধু অনুপম নয়, নিরতিশয় জমকালো।
যেন সেকেন্ড ফ্রেঞ্চ এম্পায়ার পুরো মাত্রায় অধিষ্ঠিত রয়েছে এই ঘরে। এক কথায় গ্র্যান্ড রুম। বিশাল বাহারি পালঙ্কের ওপর পিঠে বালিশ ঠেস দিয়ে তিনি এখন বসে আছেন, মাথা ঘিরে ব্যান্ডেজের হেলমেট। পালঙ্কের পাশে দাঁড়িয়েছিলেন একান্ত অনুগত পার্শ্বচরের মতো ডক্টর তুষার বাগচি। তার এক হাতের আঙুল সালমান সাহেবের কবজিতে ন্যস্ত। ভীষণ গম্ভীর মুখে তিনি ঘোষণা করলেন, সরি, আর সময় দেওয়া যাবে না। ঝটকান মেরে হাত সরিয়ে নিলেন সালমান সাহেব। জয়ন্ত ধৈর্যের অবতার বিশেষ হয়ে চেয়ে রইল। তারপর শুধু হলো, শ্যানাল সাহেব, জানতে চাই শুধু একটা ব্যাপার। তারপর একটু থেমে বলল, ওই জানলা দুটোয় ছিটকিনি তুলে দিয়েছিলেন আপনি ঠিক কখন? শ্যানাল সাহেব বললেন, ওফ, বহুবার জবাব দিয়েছি এই একটা প্রশ্নের, ফের দিচ্ছি। দ্যাট ব্লাইটার পেছন থেকে মাথায় ঝাঁটা মারার মিনিট 10 আগে। বলেই শুধরে নিলেন। ঝাঁটা মারা শব্দযুগল তার মনোপুত হয়নি। বললেন, ওই মানে আই মিন টু সে ঝাঁটার হ্যান্ডেল। জয়ন্ত বললে, কিন্তু তাকে দেখেননি আপনি? না, দেখিনি। দেখলে তো জানলাটা বন্ধ করতে গেলেন কেন? জানলার বাইরে মই লাগানো রয়েছে, দেখতে পেয়েছিলাম বলে। যদি চোরের আবির্ভাব ঘটে এই ভয়। 50 লাখের গন্ধ নিশ্চয়ই ব্যাংক থেকেই ছড়িয়েছে। তো মই কে লাগিয়েছে সে খোঁজ নেননি? দরকার মনে করিনি। কিন্তু একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন আপনি, তাই তো? গর্জে উঠলেন সালমান সাহেব। নার্ভাস? আমি? বডিতে নার্ভ বলে কিছু আছে আমার? শেষ প্রশ্নটা নিক্ষিপ্ত হলো ডক্টর বাগচি আর গজানন গম্ভীরদের তাক করে। সবিনয় বললেন ডাক্তার, ভীষণ মজবুত গঠন আপনার। রক্তলাল চোখে সালমান সাহেব ডাক্তারের মুখাবয়ব নিরীক্ষণ করলেন। কথাটা যেন তার মন জোগানের জন্য বলা হলো। তারপর চোখ ঘুরিয়ে নিলেন গজানন গম্ভীরের দিকে। তার মুখ যেন পাথরের মুখ। অগত্যা ফের তাকালেন জয়ন্তর দিকে। তাকে নার্ভাস বলায় যে ক্ষোভ এখনো প্রশমিত হয়নি তা কণ্ঠস্বরে প্রকাশ করলেন। আর কিছু জানতে চান? আর একটা প্রশ্নের জবাব। আর ইউ শিওর যে টয়লেট রুমে অথবা স্টাডি রুমে আগে থেকে কেউ ঢুকে বসেছিল না অ্যাটাক করার আগে? ডেড সার্টেন। শেষ সিদ্ধান্তে চলে এলো জয়ন্ত। আগে অথবা পরে কেউই লুকিয়ে থাকেনি। আগে আর পরে জানলা ছিল বন্ধ। আমার ভূতে বিশ্বাস নেই, সুতরাং ব্যাপারটা অসম্ভব। শ্যানাল সাহেব, আদৌ কি আপনার মাথায় ঝাঁটার ডান্ডা হাঁকানো হয়েছিল? আয়ুষ, জবাবটা আমি দিতে পারি কি? দরজার কাছ থেকে ভেসে এলো ইন্দ্রনাথের সুবচন। এখন তার হাতে রয়েছে খবরের কাগজে মোড়া একটা বস্তু। ছুটতে ছুটতে এসেছে বলে হাঁপাচ্ছে। বললে সালমান সাহেবকে, সরি, এক্সট্রিমলি সরি ফর মাই ফ্রেন্ড জয়ন্ত চৌধুরীর শেষ কথাটা। ব্রেন স্ট্রোক হয়ে যেত যে। ঘর এক্কেবারে নিস্তব্ধ। জয়ন্ত গনগনে চোখে চেয়ে আছে ইন্দ্রনাথের দিকে। ইন্দ্রনাথ বলছে, স্যার, মানে শ্যানাল সাহেব, আপনিও ভুল বলেননি। 3-3বার আপনার মাথায় ঝাঁটা মারা হয়েছিল। মানে ওই ঝাঁটার হ্যান্ডেল দিয়ে মারা হয়েছিল আর কি। মেরেছিল এই ঘরেরই একজন। তবে পুলিশ একটা সৎ কাজ করেছিল। আপনার স্টাডি রুমে তালা ঝুলিয়ে প্রবেশ নিষেধ করে দিয়েছিল, আর একটা অপকর্ম অনুষ্ঠিত হতে পারেনি। বিস্ফোরণের পর যেমন থমথমে শব্দহীনতার আবির্ভাব ঘটে, এ ঘরে এখন সেই অবস্থা। কাগজের মোড়ক খুলে ইন্দ্রনাথ বের করল একটা বড়সড় সোডা ওয়াটার সাইফন। দমাস করে রাখল মাঝের টেবিলে। বেশ বড় সাইফন, চারদিকে ধাতুর পটি দিয়ে বাঁধানো। ধমকে উঠল জয়ন্তকে। সাইফন নিয়ে তো কিছুই বলনি আমাকে, বলা উচিত ছিল। বলেছেন কিন্তু এই ইয়াং লেডি। দেখালো ভ্রমর সরকারকে। মুখ লাল হয়ে গেল জয়ন্ত চৌধুরীর। বলিনি মানে? 1 ডজনবার বলেছি। না 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 না। উদারা মুদারা ছাড়িয়ে তারায় পৌঁছে গেল ইন্দ্রকণ্ঠ। শুধু বলেছিলে একটা সাইফন। অনেক হদ্দশালায় থাকে যেরকম সাইফন, সেই সাইফন। কিন্তু এই বিশেষ সাইফনের কথা তো একদম বলনি। রেগে গেল জয়ন্ত।
আরে ঝাঁটার বাড়ি মারা হয়েছে সান্যাল সাহেবের মাথায়, সাইফন দিয়ে খুলি ফাটানোর চেষ্টা তো হয়নি। হয়েছিল, বললে ইন্দ্রনাথ। নিস্তব্ধ হয়ে গেল শয়নকক্ষ। এখন একটা আলপিন পতনের শব্দ শোনা যাবে। দম নিয়ে বললে ইন্দ্রনাথ, অর্ডিনারি সাইফন প্লেন গ্লাসে তৈরি হয়। এইরকম মেটাল ব্যান্ডের কাটাকুটি মোড়ক থাকে না, সাইডের সরু পাইপে ফানেল লাগানো থাকে না। সংক্ষেপে একে বলা হয় ফোয়ারা সাইফন। গ্রিক দেশে একসময় এরকম সাইফন ব্যবহার করা হতো। আনুমানিক 250 খ্রিস্টাব্দে হিরো বা হেরেন লিখে গেছেন নিউম্যাটিকা কেতাবে। সাইফন আর ফোয়ারা যেন একই সঙ্গে। সান্যাল সাহেবের কিউরিও সংগ্রহের বাতিক ছিল দেশে দেশে ঘুরে বেড়ানোর সময়। নিশ্চয়ই তখন এই সাইফন সেখানকার কোনো কিউরিও শপ থেকে কিনেছিলেন। কি সান্যাল সাহেব, ঠিক বলছি? সান্যাল সাহেব লাল চোখে তাকিয়ে ব্যান্ডেজ বাঁধা ঘাড় নেড়ে সাই দিলেন। আচ্ছা, তুমি কি বলতে চাও বলো তো? গর্জন ছেড়েছে জয়ন্ত। বলতে চাই, বললে ইন্দ্রনাথ, এই সাইফনের একদিক দিয়ে প্লেন ওয়াটার অথবা সোডা ওয়াটার ঢেলে ভর্তি করে রাখা হয়। দরকারের সময় এই হ্যান্ডেলটায় চাপ দিলেই ফোয়ারার মতো জল অথবা সোডা ওয়াটার মদের গিলাসে এসে পড়ে। হ্যাঁ, তো তাতে হলোটা কি? কারসাজি মাই গুড ফ্রেন্ড, কারসাজিটা করা হয়েছিল এই সাইফন যন্ত্রেই। বলতে বলতে টেবিল থেকে একটা কাঁচের গিলাস তুলে নিয়ে তাতে পিচকিরির মতো একটু সোডা ওয়াটার ঢেলে নিয়ে জিভ ঠেকালো ইন্দ্রনাথ। বললে বিস্বাদ বিকৃত বুকে, মিস্টার গজানন গম্ভীর, খুনের চেষ্টা আর টাকা চুরি, এই দুই অপরাধে আপনি অভিযুক্ত। আত্মসমর্পণ করুন। ইন্দ্রনাথ রুদ্র এখন বসে রয়েছে বেলেঘাটায় নিজের বাড়িতে। বিরাট আড্ডা জমেছে হিরোকে ঘিরে। খেঁকিয়ে বলছে ইন্দ্রনাথ, কি আশ্চর্য, এখনও মাথায় ঢুকলো না আপনার? আগে না, সবিনয় স্বীকার করলেন ডক্টর বাগচি। আমার মাথাতেও কিন্তু ঠোকেনি। সানাইয়ের পোঁ ধরে গেল ভ্রমর সরকার। তার মুক্ত চোখে এখন অত্যাশ্চর্য বিচ্ছুরণ ঘটে চলেছে। একেই বলা হয় হিরো ওয়ার্শিপ, বীর পূজা। পুরো ট্রিক রয়েছে একটা ড্রাগের মধ্যে। যে ড্রাগ পেটে গেলেই মাথার ভেতরটায় হঠাৎ এমন রক্তচাপ বেড়ে যাবে যার ফলে মনে হবে যেন দমাস করে বাড়ি মারা হয়েছে মাথায়। যন্ত্রণা আচমকা ফেটে পড়বে, কানের মধ্যে যেন প্রলয় নিনাদ শোনা যাবে। মুহূর্তের মধ্যে সংজ্ঞা লোপ পাবে। ডক্টর বাগচি, ড্রাগটার নাম বলতে চাইছি না, আপনি তো বুঝেছেন। থাক থাক, নামোচ্চারণে দরকার নেই। সারাদিনে গজানন গম্ভীর বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল ফোয়ারা সাইফনের জলে বিশেষ এই ড্রাগটা ঢেলে দেওয়ার। জলের মতো তরল ড্রাগ, বিরং নির্গন্ধ, কিন্তু মিশিয়েছে সান্যাল সাহেব যে সময় লাস্ট হুইস্কি পান করেন তার ঠিক আগে। মিস সরকার, এ ব্যাপারে আপনার সাহায্য পেতে পারি? অবশ্যই। ভ্রমর সরকারের দুই চোখে এখন যেন তুর্কি নাচন চলেছে। আচ্ছা, আপনি আর গজানন গম্ভীর মহাশয় দুজনে বসেছিলেন লাইব্রেরি ঘরে, তাই তো? হ্যাঁ। এইমাত্র আমি দেখে এলাম শ্রীযুক্ত গজানন গম্ভীর যে চেয়ারে বসতেন সেই চেয়ারে বসলে আর স্টাডি রুমের দরজা খোলা থাকলে শটান দেখা যায় টয়লেট রুমের দরজা, ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই বলছেন। 9টা বাজবার কিছুক্ষণ আগে গজানন গম্ভীর উঠে গিয়ে স্টাডি রুমে ঢুকেছিলেন? হ্যাঁ, ঢুকেছিল বটে, ওরকম তো প্রায়ই যায়। বেরিয়ে এসে স্টাডি রুমের দরজা কি নিজে টেনে বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যেখানে বসেন সেখানে বসে দেখে এলাম স্টাডির দরজা খোলা থাকলে টয়লেটের দরজা দেখা যায় না, কারেক্ট? ইয়েস স্যার। তাহলে শুনুন, গজানন গম্ভীর নিজের চেয়ারে বসে লক্ষ্য রাখছিলেন টয়লেটের দরজার উপর। বয়স হয়েছে সান্যাল সাহেবের, হাই ব্লাড সুগারের রুগী, ইনসুলিনও নিয়েছিলেন, ঘন ঘন টয়লেট যেতে হয়। ব্লাডারের স্ট্রেংথ কমে যায় এই বয়সে, একটু বেশি সময় লাগে ব্লাডার খালি করতে। তো গজানন দেখেছিলেন কখন টয়লেটে ঢুকলেন সান্যাল সাহেব, দরজা বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে টেবিল থেকে চাবি নিয়ে সিন্দুক খুলে টাকা ভর্তি ব্যাগ আর দুটো ফাইল বের করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বাগানের ছোপে। চাবি যথাস্থানে রেখে দরজা টেনে বন্ধ করে দিয়ে এসে বসেছিলেন নিজের জায়গায়। আসবার আগে ফোয়ারা সাইফনে মিশিয়ে দিয়ে এসেছিলেন মারাত্মক সেই ড্রাগ। ক্লিয়ার? ভ্রমর বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে শুধু বললে,
মাই গড, ইন্দ্রনাথ বলে গেল। আর একটা স্টেপ বলতে ভুলে গেছি আমি। মই ছিল জানলার বাইরে, দেওয়ালে সাঁটানো। আগে থেকেই রেখে দিয়েছিলেন গজানন। বেরিয়ে আসবার আগে সেই মই রেখে দিয়েছিলেন হেলিয়ে, যাতে মনে হয় চোর মই বেয়ে উঠে এসেছে। জানলা খোলাই ছিল। রাত 9টা নাগাদ লাস্ট ড্রিঙ্ক গলায় ঢাললেন সান্যাল সাহেব। যন্ত্রণায় চেঁচিয়ে উঠলেন। অনেক কিছুই ঠিকরে ফেলে দিলেন কার্পেটে। নিজেও ঠিকরে গেলেন মাথার মধ্যে আচমকা রক্ত ছুটে যাওয়ায়। হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, নাক মুখ চোখ দিয়ে রক্ত ছিটকে তো যাবেই। তাই মনে হয়েছে মাথায় ডান্ডা পড়েছে। খুবই স্বাভাবিক ব্যাপার, মাথায় ডান্ডা হাঁকড়ালে তো এরকম অবস্থায় দাঁড়ায়। মিস সরকার দরজা খুলতে চাইছে না। এই ব্যাপারটায় ভালো অভিনয় করে গেছেন শ্রীযুক্ত গজানন গম্ভীর। এমন ভান করেছেন যেন দরজা ফুলে উঠে সেঁটে গেছে। আসলে সময় নিচ্ছিলেন, যাতে আপনার মনে হয় কল্পনায় গড়া চোর সিন্দুক ফাঁক করে চম্পট দেওয়ার সময় পেয়েছে যথেষ্ট। তারপর বীর হনুমানের মতো লম্ফ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছেন। সান্যাল সাহেবকে চিৎ করে শোয়ানোর সময় জামার ভেতরে লুকিয়ে রাখা ঝাঁটারূপী ডান্ডা চালান করে দিয়েছিলেন সান্যাল সাহেবের বডির তলায়। হাত সাফাই শেষ করেই নাটকীয়ভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেদিকে। ধরে নিচ্ছি আপনি তখন জানলা টানলা খুলেছিলেন বেশি হাওয়ার জন্যে। হ্যাঁ হ্যাঁ। তারপরেই সান্যাল সাহেবের মাথার পেছন দিকে হাত বুলিয়ে ন্যাকামি ঠাসা আতঙ্ক চিৎকার ছেড়েছিলেন, যাতে আপনি ঘাবড়ে যান। সঙ্গে সঙ্গে বলেছিলেন ডাক্তারকে ফোন করতে, কারেক্ট? ইয়েস ইয়েস ইয়েস। ফলে স্টাডি রুমে একেবারে একলা থেকে গেলেন শ্রীযুক্ত গজানন গম্ভীর। তখন কি করলেন? কি করলেন? ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মাথায় মেরে 3-4টে চিহ্ন ফুটিয়ে তুললেন। সান্যাল সাহেব তখন তো অজ্ঞান, আর আপনি করছেন টেলিফোন। তারপরেই গাড়ির চাবির রিং থেকে সিন্দুকের চাবি খুলে নিয়ে লাগিয়ে দিয়েছিলেন সিন্দুকের ফোকরে, যাতে সবার নজর যায় সিন্দুকের দিকে এবং দেখা যায় সিন্দুক লুট হয়ে গেছে। অবশ্যই সেই তস্করের দ্বারা যে মেরেছে ডান্ডা সান্যাল সাহেবের মাথায়। 1 সেকেন্ড মুগ্ধ চোখে চেয়ে থেকে বললে মাধুরী মেশানো মেয়ে, গজানন্দ গ্রেট ঠিক ওই দিন ড্রাগ আনবে কেন? সান্যাল সাহেব তো আগের দিনও বলেননি আমাদের চাকরি যাবে। আহা, বিরক্ত হলো ইন্দ্রনাথ। আরে একদিন না একদিন সিন্দুক লুট করতোই। প্ল্যান ছকা ছিল অনেক আগে, নইলে ঝট করে মই পেল কোথায় বাগানে? সেটাও তো এনে রাখা ছিল অনেক আগে। লাইব্রেরিয়ানের চাকরি বিরল এই বেকার যুগে, বিশেষ করে যখন বিয়ের ইচ্ছে ঘুরছিল মাথার মধ্যে। থাক সে কথা, ঝটিতি বললে ভ্রমর। তারপর কি করলো গজানন? হুইস্কি গেলাসে তখনও যেটুকু হুইস্কি ছিল, ড্রাগ মেশানো হুইস্কি ফেলে দিলেন টয়লেটের ওয়াশ বেসিনে। গেলাস ধুয়ে নিয়ে এসে তাতে ঢাললেন সামান্য নির্বিষ হুইস্কি। বোতল থেকে গড়িয়ে দিলেন কার্পেটে। কান ছিল আপনার উচ্চকণ্ঠে টেলিফোনে কথাবার্তার দিকে। যেই শুনতে পেলেন কথা শেষ হয়েছে, ফোয়ারা সাইফেনের ড্রাগ মেশানো জল টয়লেটে ফেলে দেওয়ার সময় আর নেই। চোখে মুখে ভয়ানক ভয় আর উদ্বেগ ফুটিয়ে চেয়ে রইলেন স্টাডি রুমের দরজার দিকে, মানে যে দরজা দিয়ে ঢুকছেন আপনি আর ডাক্তার বাগচি। ও ভালো কথা, বুদ্ধিমান গজানন এত কাণ্ড সেরেছিল হাতে রুমাল জড়িয়ে, তাই আঙুলের ছাপ কোথাও পড়েনি। বাস, আমার কথা এখানেই শেষ। ক্ষণিক মৌনী থেকে বললেন ডক্টর তুষার বাগচি। আপনি তাহলে বলতে চান সান্যাল সাহেব মইটা দেখেছিলেন, তাই জানলা বন্ধ করে ছিটকিনি তুলে দিয়েছিলেন? হ্যাঁ, মস্ত জাহাজ সামাল দিয়ে যিনি নিয়ে গেছেন সমুদ্রের পাহাড় প্রমাণ ঢেউয়ের মাথায় নেচে নেচে, কিন্তু অতিশয় প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন পুরুষ সিংহ। জানলার বাইরে মই লাগানো দেখেই চোরের আবির্ভাব ঘটতে পারে ভেবে নিয়ে জানলা বন্ধ করে দিয়েছিলেন ভেতর থেকে। শ্রীযুক্ত গজানন গম্ভীর দেখেছিলেন কেঁচে যেতে বসেছে তার নকশাবাজি, কিন্তু জানলা খুলে দেওয়ার আর সময় পাননি। ডক্টর বাগচি, আপনি অবশ্যই জেনে গেছেন মিস ভ্রমর সরকার ইজ এ ভেরি পজিটিভ ইয়াং লেডি। মাথা আর চোখ চলে সমান তালে। তাই উনি চোখ মেলে দেখেছিলেন জানলার পাল্লা বন্ধ। জানলায় যে ছিটকিনি তোলা তাও দেখে নিয়েছিলেন, এবং সেটা দেখেই হট্টগোল সত্ত্বেও জানলা খুলে রাখার সাহস আর হয়নি গজানন গম্ভীরের। মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া যায় না, বিশেষ করে যে মেয়ের নাম মিস ভ্রমর সরকার। আরক্ত কপোলা মুক্তা নয়নার মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে ফের বলে গেল ইন্দ্রনাথ। একটা বিষয় অবশ্য ভাগ্য সহায় হয়েছিল শ্রীযুক্ত গজানন গম্ভীরের, আর একটা বিষয় হয়নি। যে বিষয়টা হয়নি সেটা আগে বলে নি।
পুলিশ স্টাডি রুমে তালা ঝুলিয়ে দেওয়ায় ফোয়ারা সাইফানের ড্রাগ মেশানো জল ফেলে দেওয়ার সেকেন্ড চান্স আর পাননি ভদ্রলোক। ফট করে বলে ফেললেন ভ্রমর সরকার। ইস, ছোট লোক। কর্ণপাত না করে ইন্দ্র বলে গেল, যে বিষয়টায় লাখোকে ফেভার করেছিল তাই। শ্যান্নাল সাহেব পেছন দিকে কখনো কোনো পায়ের আওয়াজ শোনেননি। জোড়া জোড়া চাহনি নিবদ্ধ ইন্দ্রনাথের মুখের ওপর। এ আবার কি কথা? শ্যান্নাল সাহেব নিজে বলেছেন পায়ের শব্দ শুনেছিলেন পেছনে। ইন্দ্র কিন্তু বলে যাচ্ছে, কার্পেট যখন অত পুরু, পায়ের শব্দ কি সেখানে জাগ্রত হয় না? তাহলে উনি তো মিথ্যুক নন। তাহলে কি উনি পরে মনে করে নিয়েছিলেন মাথায় যে ডান্ডা হাঁকিয়েছে সে নিশ্চয়ই উড়ে আসেনি, হেঁটে এসেছে, অতএব পায়ের শব্দ নিশ্চয়ই শুনেছেন। ফের বলছি, এটা একটা মতিভ্রম। বাইরের প্রকৃতি রুদ্রতাল মনের ভেতর দোলা দেয়। গাছপালার দুলুনির শোঁ ফটফট শব্দ আর মাথার ভেতরে অকস্মাৎ ডান্ডা হাঁকড়ানোর মতো প্রলয় অনুভূতি, এই দুই মিলে যে হ্যালুসিনেশন, তা থেকেই ওর মনে হয়েছে আততায়ীর পদশব্দ শুনেছেন। ওর মতো দিলখোলা মানুষের সঙ্গে একটু কথা বললেই উনি বুঝে নেবেন মন গড়া মিথ্যের উৎপত্তিটা কী কারণে আর কী পরিবেশে। তবে হ্যাঁ, উনি বড় বেশি বড়াই করেন নিজের ভাইটালিটি নিয়ে, সেইটাই ওকে মেরেছে। এই বয়সে একটু ব্রেক কষে চলা দরকার। কিন্তু উনি তো বড় একরোখা, নার্ভের অবস্থা শোচনীয়, কিন্তু কিছুতেই তা স্বীকার করবেন না। সমুদ্রের ধারেই ওর 1 বছর থাকা দরকার, মারিন ড্রাইভে অথবা জুহু বিচে অথবা মালাবার হেলে। জানলার সামনে মই দেখে চোরের কথা যেই ভাবতে শুরু করেছিলেন, সেই ভাবনার গাছই ফল আর ফুল ছড়িয়ে গেছে পড়েও মিথ্যে কল্পনার ফল আর ফুল। আর চোখে ডক্টর বাগচির দিকে একবার তাকিয়ে নিয়ে বললে ভ্রমর সরকার, আচ্ছা, টাকার ব্যাগ জানলা দিয়ে বাগানের ঝোপে ফেলে দিয়েছিল গজানন, তাই তো বললেন? তাই বলছি। তো সে টাকাটা কোথায়? ডাক্তার আর পুলিশ যখন শ্যান্নাল সাহেবকে নিয়ে ব্যস্ত, তখন সেই হট্টগোলের মধ্যে ঝোপের মধ্যে থেকে ব্যাগ আর ফাইল দুটো হাওয়া করে দিয়েছেন শ্রীযুক্ত গজানন গম্ভীর। ও, সে টাকা উদ্ধার করেছে পুলিশ? করেছে, গজাননের গজাবাস থেকে। এবার সরাসরি ডক্টর বাগচির চোখে চোখ রেখে বলল ভ্রমর, কিন্তু আমি যে চাপা ধপ 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 আওয়াজ 3টে শুনেছিলাম। আফটার থট জবাবটা দিল ইন্দ্রনাথ। আপনার উদ্বেগ মেশানো ঝোড়ো রিপোর্টে একটু ফ্যান্টাসি কল্পনা ঢুকে গেছিল। বাগানের গাছের শাখার ঝটপট আওয়াজকে ধপধপ আওয়াজ মনে করে অজ্ঞাতসারে আমাদের কানে তা চালান করে দিয়েছিলেন। ডাক্তারের চোখ থেকে তখনও চোখ সরায়নি ভ্রমর, সরাননি ডাক্তার সাহেবও। এই অবস্থাতেই একটু নিরুদ্ধ নিঃশ্বাসে বললে ভ্রমর, কিন্তু গজানন যে স্বর্গমরীচিকা দেখেছিল আমাকে ঘিরে। তাই কি হয়? বললেন ডাক্তার। আমি যে দাম্পত্যের মিলন চুম্বন আপনার জন্যই ঠিক করে রেখেছি। কাহিনীর কাট এখানেই শেষ হলো। অল্প অল্প ছোট গল্প সিরিজের আজকের আমাদের গল্প শ্রী অদৃশ বর্ধনের সৃষ্টি গোয়েন্দা ইন্দ্রনাথের গল্প সালমান সাহেবের সিন্দুক লুট। নমস্কার।